আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করে যে ভাইয়া, হঠাৎ করে বিশ্বমঞ্চে আওয়ামী লীগের গুরুত্ব এত বেড়ে গেল কেন, শেখ হাসিনার গুরুত্ব এত বেড়ে গেল কেন? আমি তাদেরকেই উল্টো একটি প্রশ্ন করতে চাই। তাহলে কি আপনারা চান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্ব বিশ্বমঞ্চে কম থাকুক, এবং যে শেখ হাসিনা 15 বছর এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে, সেই শেখ হাসিনার গুরুত্ব কি আন্তর্জাতিক মহলে কম থাকুক? উত্তরটা কিন্তু আপনারা কমেন্টে দিয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমেই আপনাদের এই সকল কনফিউশনের ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আশা করছি যাদের এখনো এই বিষয়গুলো নিয়ে কনফিউশন আছেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 5 আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আমরা সকলেই অবগত আছি। সেটা একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনাকে পলাতক প্রধানমন্ত্রী বললেও বা পলাতক সাবেক প্রধানমন্ত্রী বললেও 2 বছর সময় পেরিয়ে যাওয়ার পর এখন বলছে সাবেক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মিডিয়াগুলো সম্মানের সহিত শেখ হাসিনাকে প্রমোট করছে এবং আওয়ামী লীগের বিষয় আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে ভালোভাবে তুলে ধরা হচ্ছে। কারণ এই 2টা বছর কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা চুপচাপ বসেছিল না, এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও কিন্তু চুপচাপ বসেছিল না। আন্তর্জাতিক যত কূটনীতিক বিষয়গুলো আছে, সকল বিষয়গুলো যতটুকু সম্ভব ঠিকঠাক করার সকল বিষয়গুলো সেভাবেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ঠিকঠাক করেছে, এবং আরও কিছু সময় প্রয়োজন আছে এই সকল বিষয়গুলো আরে গুছিয়ে নেওয়ার জন্য। দেখবেন আন্তর্জাতিক মিডিয়াগুলো একেবারেই কিছুদিন পর ফলাও বলবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এবং বাংলাদেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এই সকল বিষয়গুলো ফলাভাবে দেখবেন আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে এই বর্তমান সরকারের উপর চাপ আসবে, এবং পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্র আছে, মায়ানমার বলেন এবং ভারত বলেন, তারাও কিন্তু কূটনীতিকভাবে চাপ আসবে। সীমান্তের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল। হয়তোবা আমেরিকা, পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের কিছু জঙ্গিদের কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এবং আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। তার মানে এই না যে আওয়ামী লীগ বাংলাদেশে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের ছোট একটি রাজনৈতিক দল, যত বড় রাজনৈতিক দল হোক না কেন, কিছু ভুল সিদ্ধান্ত হলে বা নিলে পতন হতেই পারে, আবার ফিরে আসতেও জানে এই ধরনের বড় রাজনৈতিক দলগুলো। সো আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবেও বিশ্বের সকল পরাশক্তিগুলো কাউন্টে রাখে এবং হিসাবে রাখে। কেন বলছি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই বাংলাদেশ আওয়ামী লীগ কার হাতে গড়া রাজনৈতিক দল, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কারা ছিল যখন এই বাংলাদেশ আওয়ামী লীগ গঠন হয়েছে, সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই নেতা কারা সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের কথা বলতে হবে এবং আওয়ামী লীগের সাথে ওই রকম ভাবে ট্রিট করতে হবে। কিন্তু বর্তমান সরকার, বিএনপি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত ইসলামী সকল ইতিহাস ভুলে গিয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে ফিরে আসতে জানে, বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখল করতে জানে, সে সকল বিষয় তারা ভুলে গিয়েছে। কিন্তু এটা সত্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর থেকেও খারাপ সময় ফেস করেছে এবং ঘুরেও দাঁড়িয়েছে। শেখ হাসিনা যেমন 1971 সালে দেশে ফিরে এসেছিল,
শেখ মুজিবের হত্যার 6 বছর পরে নিজের জীবন তোয়াক্কা না করে 2007 সালে যেমন ওনার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল, আবার জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশে ফিরে এসেছিল, তেমনি করে 2026 সালেও কিন্তু শেখ হাসিনা আবার রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে হবে। কারণ তিনি তো এই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটা ভুলে গেলে চলবে না। যতই খারাপ সময় থাকুক, যতই আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনটা সব অবস্থায় থাকুক, তবুও বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করে জানে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে হয় এবং আন্তর্জাতিকভাবে সকল দেশকে কূটনীতিকভাবে কিভাবে নিজেদের পক্ষে আনতে হয়। সেই লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ এই 2 বছর কাজ করে গিয়েছে। সেই কারণেই এখন বিশ্ব মঞ্চে আওয়ামী লীগের প্রভাব আগের থেকেও বেশি বেড়ে গিয়েছে এবং বিশ্ব মঞ্চে আওয়ামী লীগের গুরুত্ব বেড়ে গিয়েছে। তাই আমি সবসময় আপনাদেরকে বলি, হতাশ হওয়ার কিছু নাই। রাজনীতি যদি করতে হয়, সত্যিকারের রাজনীতিবিদ আপনি যদি হয়ে থাকেন, দুটা বিষয় মাথায় রেখে রাজনীতি করতে হবে। হয়তো রাজপথ, না হয় জেল। তা না হলে আপনি প্রকৃত রাজনীতিবিদ হতে পারবেন না, আর আপনার জন্য রাজনীতি আসেই নাই। বিএনপিও কিন্তু 20 বছর দুঃসময় পার করেছে না? দুঃসময় 20 বছর পার করার পর বিএনপি এখন ক্ষমতা স্বাদ পাচ্ছে না, বিএনপি ক্ষমতা এসেছে না, তো কি হয়েছে? তারা তো মেনে নিয়েছে রাজনীতি করতে হলে দুঃসময়গুলো ফেস করতে হবে। তারা জানতো না যে দুঃসময় আসতে পারে? জানতো। সো 20 বছর লড়াই সংগ্রাম করেছে এবং 5ই আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে তাদেরও অংশগ্রহণ ছিল এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং তাদের এখন নেতা তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। সেম আওয়ামী লীগ হয়তো বা 2 বছর এখন দুঃসময় চলছে, আরো এরকম 2-3 বছর যাবে, হয়তো 5 বছর আরো এরকম দুঃসময় থাকবে, তো কি হয়েছে? আওয়ামী লীগ তো আবার বাংলাদেশে দাপটের সহিত ফিরে আসবে এবং আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আগে যে ভুলগুলো করেছেন, আবার যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেই ভুলগুলো আর করতে পারবেন না। এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদেরকে একেবারে বাংলাদেশ থেকে নির্মূল করে দিতে হবে। তা না হলে তারা আবার আপনাদের সাথে গুপ্ত আকারে ঢুকবে, আবারও সেনাবাহিনীর মধ্যে তাদের লোক ঢুকাবে, প্রশাসন আপনাদের লোকের থেকে তাদের লোক বেশি হয়ে যাবে। সেম ভাবে আবার একটি মেটিকুলাস ডিজাইন করে আপনাদের আবার করুণ পরিণতি করবে। 5ই আগস্ট থেকে ভয়ানক গণঅভ্যুত্থানের শিকার আবার হবেন। সো বারবার একই বলে আওয়ামী লীগের করা যাবে না। আওয়ামী লীগ আবার যে পাল্টা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিএনপি এবং জামাতের রেজিমকে পতন ঘটাবেন, সেইটাই যাতে বাংলাদেশের শেষ গণঅভ্যুত্থান হয়, সেটাই যাতে বাংলাদেশের শেষ পতন হয় এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের। আমি বিএনপির কথা বলবো না, কারণ বিএনপি যতই রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়, 12 ফেব্রুয়ারি মামুনিয়া নির্বাচনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, তারপর আমি চাই বাংলাদেশে অন্তত বিরোধী দল হিসেবে বিএনপি রাজনৈতিক দলটা থাকুক, যদি আওয়ামী লীগ পাল্টা গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক। কথা বুঝতে পেরেছেন? কারণ একটা রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করবে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা হতে পারে না। আমি কোন দল নিষিদ্ধের পক্ষে না, রাজনৈতিক দল যারাই বাংলাদেশ আছে, কিন্তু জামাত ইসলামীকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ তারা আমাদের বাংলাদেশটাই চায়নি। তারা আমাদের বাংলাদেশে থেকে বাংলাদেশের অক্সিজেন গ্রহণ করবে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, তারা বাংলাদেশ স্বাধীন হয়েছে মেনে নিবে না। তারা আবার বাংলাদেশের রাজনীতি কেন করবে? সেটা আওয়ামী লীগ আসলো যাতে করতে না পারে, এবং বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি কেন বিরোধী দল বানিয়েছে আমার সেটা বোধগম্য না। আগামীতে যদি বিএনপির পতন হয়, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি 30 বছর রাষ্ট্র শাসন করে, তারপরে আবার বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু জামাত ইসলামী যাতে বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে না পারে, সেই বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের একমত হয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে। দরকার হলে আপনারা একটা সমঝোতায় এসে বাংলাদেশে রাজনীতি করুন, যে জামাত ইসলামী বলতে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, আমরা 10 বছর ক্ষমতায় থাকবো, এরপরে তোমরা 10 বছর ক্ষমতায় থাকবা। এভাবে করে ভাগাভাগি করে হলেও আপনারা বাংলাদেশে ক্ষমতায় আসুন, কোনো সমস্যা নাই। অন্তত 10টা বছর পর পর বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি হবে না। 10 বছর পর পর ক্ষমতায় আসবে, জানবে যে বিএনপি আসবে, 10 বছর পর বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে 10 বছর পর। এই সকল বিষয় যখন আগে থেকেই মোটামুটি বুঝতে পারবে, তখন বাংলাদেশে হানাহানি কমে যাবে। তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে ভয় থাকবে, 10 বছর পর তো বিএনপি ক্ষমতায় চলে আসার সম্ভাবনা অনেক বেশি, আমরা বিএনপিদেরকে বেশি স্টিমটা চালানো যাবে না, পরে আমাদের উপর হবে। আবার বিএনপিও সেম একই জিনিস চিন্তা করবে তার কর্মীরা। কথা বুঝতে পেরেছেন? না হলে 5 বছর থাকেন, আওয়ামী লীগ 5 বছর, এরপরে জনগণ 5 বছর পর যদি চেঞ্জ করতে বিএনপি ক্ষমতায় আসুক, আগে যেভাবে চলেছিল। সো আওয়ামী লীগ যে ভুলটা করেছে, সেম ভুলটা আপনারা 5 আগস্টের পর করেছেন। তো এভাবে করে প্রতিহিংসার রাজনীতি যদি চলতেই থাকে, লাভ নাই। তো ক্ষমতা তো কারোর জন্য চিরস্থায়ী না, পতন তো একদিন না একদিন হবেই। আওয়ামী লীগের যেমন হয়েছে না, সারা 15 বছর পর আপনাদের হয়তো বা তার আগেও হয়ে যেতে পারে। তো
তো লাভটা কি? নিজেদের দেশের মানুষ মরবে, নিজেদের দেশের সকল অবকাঠামো ধ্বংস হবে, অভ্যুত্থানের পর অভ্যুত্থান হবে, প্রতিহিংসার পর প্রতিহিংসা হবে, ঘুরে ফিরে মজা নেবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা। সো আওয়ামী লীগ এবং বিএনপির এই বিষয়গুলোতে একটা জায়গায় আসতেই হবে। 12 বছর ধরে নিলাম আওয়ামী লীগ বিএনপির উপর নির্যাতন করেছে, 20 বছর ধরে নিলাম বিএনপির উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে। এখন বিএনপি ক্ষমতা এসে কি 20 বছর আবার আওয়ামী লীগের উপর নির্যাতন করবে? তো তাহলে আর এই অভ্যুত্থানের মানেটা কি? জনগণ কেন এই ষড়যন্ত্র অভ্যুত্থানে যোগ দিল? তাহলে আবার পাল্টা অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগও সেম কাজটা করবে, যে আমাদেরকে 10-15 বছর বিএনপি নির্যাতন করেছে, এবার আমরাও করবো। তো এভাবে করে তো রিসাইকেল হতে থাকবে। এটা একটা জায়গায় স্টপ হতে হবে, যে কোনো কাউকে তো একটা জায়গায় স্টপ করতে হবে। এভাবে করে প্রতিহিংসা রাজনীতি দিন দিন বাড়বে, কমবে না। সো যারা বাংলাদেশের সচেতন নাগরিক আছেন, যারা বাংলাদেশের সচেতন রাজনীতিবিদ আছেন, বিএনপিতে বলেন আওয়ামী লীগে বলেন, তারা একটা জায়গায় একমত হতে হবে, সেটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাপারে। আপনার দরকার হলে ক্ষমতা শেয়ারিং করেন, 5 বছর আমরা, 5 বছর তোমরা, কিন্তু জামাত ইসলামীর ব্যাপারে এক থাকেন। তাহলে কিন্তু বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। এই জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের সকল সমস্যার কেন্দ্রবিন্দু। এটাকে একেবারে আপনারা উৎপাদন করে দেন, দেখবেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তেমন কোনো প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে হবে না। এই জামাত ইসলামী বিতর্কতভাবে সকল ভেজাল লাগিয়ে দেয়, উস্কাই দেয়, কতক্ষণ বিএনপিকে সিস্টেমেটিক ভাবে উস্কাই দেয়, কতক্ষণ আওয়ামী লীগকে, বিএনপি আর আওয়ামী লীগকে লাগাই দেয়। কিন্তু তারা মাঝখান দিয়ে মজমাস্তি নেই। ক্ষমতা আওয়ামী লীগ আসলে গুপ্ত হয়ে যায়, আর বিএনপি ক্ষমতা আসলে তারা ওপেন হয়ে বিএনপির সাথে ক্ষমতা ভাগাভাগি করে। তাই জামাত ইসলামীকে একেবারে সবাই দেন আওয়ামী লীগ আর বিএনপি মিলে, দেখবেন সকলে শান্তিতে থাকবেন। ক্ষমতা হারিয়ে গেল আর নির্যাতনের শিকার হওয়ার ভয় থাকবে না কারণ। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এই ভিডিওর আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বিষয়গুলো বলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাদের যত কনফিউশন ছিল, আমি আশা করছি এই ভিডিওর আলোচনা আপনারা সম্পূর্ণ দেখার ফলে সকল কনফিউশন একেবারে দূর হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।